পুলিশ ভেরিফিকেশন বহুল আলোচিত একটি শব্দ। পুলিশ ভেরিফিকেশন, আমি নাগরিক কিনা, আমি আমার চরিত্র সঠিক আছে কিনা, এই ধরনের নানা প্রশ্নর উত্তর এই পুলিশ ভেরিফিকেশনে থাকে। বহু বছর পরে একটি অনেকে বলছেন এটি এক ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত যে বাংলাদেশে পাসপোর্ট নিতে হলে কোনো নাগরিককে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না। দর্শক, ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ারা আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের যে বিষয় সেটি হলো নির্বাচনে ডিসিদের ভূমিকা অন্যান্য, এবং যেটি বলছিলাম যে পুলিশ ভেরিফিকেশন, আজকে এই ডিসি সম্মেলনেই কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং এর পরের থেকে যেটি হবে যে পাসপোর্ট আপনি যদি করতে যান পাসপোর্ট অফিসে, একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না পুলিশ ভেরিফিকেশনের জন্য। এবং এর পেছনে হয়রানি এবং অন্যান্য আরও নানা গল্প রয়েছে, সেগুলো আমরা আমাদের অতিথিদের কাছ থেকে জানবো, তাদের কাছে জানতে চাইবো এই বিষয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন খান মোহাম্মদ সালেক, সিনিয়র সাংবাদিক। খান মোহাম্মদ সালেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ইস্পাহানি, মির্জাপুর, জিরাওয়ারের মূল আলোচনা শুরু করব। দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই আমাদের এই অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আর মূল আলোচনা যাবার আগে আমরা দেখে আসতে চাই আজকের দিনে বাংলাদেশে যা ঘটনা ঘটেছে সেই সব নিয়ে বৈশাখী টেলিভিশনের সাজানো প্রধান প্রধান শিরোনামগুলো। সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর, ডিসিদের বললেন প্রধান উপদেষ্টা। স্থানীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জেলা প্রশাসকদের নির্দেশ। নিরপেক্ষ ডিসিরাই তফসিলের পর দায়িত্ব পাবেন জেলার, জানালো নির্বাচন কমিশনার। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ। মানুষের আস্থা অর্জনে ৩১ দফার আলোকে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের। নির্বাচন ঘিরে ক্ষমতার অপব্যবহার হলে গণবিপ্লবের হুঁশিয়ারি সার্জিস আলমের। ট্রাম্প মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত, মন্তব্য রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরীর। সংস্কার বিষয়ে ঐকমত্যের তাগিদ। এবং প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের সচিবালয়ে যেতে পুলিশের বাধা, জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ। সিএনজি অটোরিকশার চালকদের আন্দোলনে ভোগান্তি। দেখছিলেন বৈশাখী টেলিভিশনের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। খান মোহাম্মদ সালেককে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলছিলাম পুলিশ ভেরিফিকেশন, এটি আমি যতদিন বুঝতে শিখেছি তারপর থেকে নানা কাজের জন্যই পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়। শুধু যে পাসপোর্টের জন্য তা না, আরও বিভিন্ন কাজের জন্যই পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয়। পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্যটা কি আসলে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে পুলিশ ভেরিফিকেশন বলতে যে প্রয়োজনটা সরকারিভাবে বলা হয়ে থাকে যে তার প্রধানত তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এলাকায় তার কোনো অনৈতিক কাজের কোনো রেকর্ড আছে কিনা, এই ধরনের বিষয়গুলো জানতে চায়। কিন্তু বাস্তবতা হলো এই পুলিশ ভেরিফিকেশনের নামে দুটো জায়গায়, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুটো ঠিকানাতে অনেকটা হয়রানি করা হয়, হয়রানির শিকার হন যার পুলিশ ভেরিফিকেশন হবে। যেমন আপনার অনেকেই হয়তো আমার গ্রামের বাড়ি যেখানে, আমি সেখান থেকে হয়তো অনেক বছর আগে চলে এসেছি ঢাকায়, আমি আমার কর্মক্ষেত্রে আছি। এখন যখন পুলিশ ভেরিফিকেশন হয় আমার গ্রামে, তখন হয়তো আমার গ্রামে আমার পরিবারের হয়তো একজন মানুষ আছেন, শুধু ভিটেটা পাহারা দিচ্ছেন। তাকে, উনি যদি একটু বোকা টাইপের লোক হন, তাহলে তো পুলিশ তাকে নানাভাবে হয়রানি করে এবং তাদের মধ্যে এমন একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে তোমার ছেলে, মানে এমন একটা ধারণা তৈরি হয়ে যায় যে, এবং আশপাশের লোকদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ঢাকায় কোনো অন্যায় কিছু করেছে, যে কারণে তাকে ভেরিফাই করার জন্যে গ্রামের বাড়ি পর্যন্ত পুলিশ চলে এসেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কিছু টাকা ব্যয় করলেই কিন্তু পুলিশ ভেরিফিকেশনে কোনো দিন তার বিরুদ্ধে কোনো রিপোর্ট দেয়া হয়েছে এমন রেকর্ড কিন্তু নেই। এবং আপনি জানেন যে অনেক দাগী অপরাধীও টাকার বিনিময়ে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে ভালো রিপোর্ট পেয়েছেন। কাজেই আমি মনে করি যে
এই যে পাসপোর্ট তৈরির আগে যে পুলিশ ভেরিফিকেশন, এই যে বাড়তি একটা ঝামেলা একজন নাগরিকের, কারণ একজন ঝামেলা কেন বলছেন? পুলিশ ভেরিফিকেশন তো তার সুবিধার জন্য করা হয়ে থাকতে পারে। সুবিধার জন্য করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে তা হয়নি। তারা কিন্তু ঝামেলার মধ্যেই পড়েছেন এবং তাদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। সবার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না, আমার ক্ষেত্রে হয়তো এটা হবে না বা হয়নি। আমার যখন পুলিশ ভেরিফিকেশন হয়েছে, আমার বিভিন্ন বিষয়ে অ্যাক্রেডিটেশন কার্ড, পাসপোর্ট, এসব ক্ষেত্রে হয়নি। কিন্তু আমি যেটা মনে করি যে একজন মানুষ যখন তার ন্যাশনাল আইডি কার্ড হয়ে যাওয়ার পরে আমার মনে হয় আর পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। একটি বিষয় আমি বলছিলাম, যেটা নীলুফার চৌধুরী মনি হয়তো বলতে পারবেন, যে পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক তাৎপর্য আছে তো। আমি যদি খোলামেলাভাবে বলি, যেমন আপনি একটি রাজনৈতিক দল করেন, পাসপোর্ট করতে যান, অথবা ধরেন আপনার একটি এসবি পাস দরকার বা আপনার একটি ক্লিয়ারেন্স দরকার, সেখানে একটি লাইন থাকে যেটি খান মোহাম্মদ সালেহ হয়তো বলেনি, যে আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা বা আপনি কোনো রাজনীতি করেন কিনা। এর সঙ্গে পুলিশ ভেরিফিকেশনের কোনো যোগসূত্র আছে কিনা, কোনো হয়রানির কোনো সুযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, পাসপোর্টটা কি? আপনার একটা সনদ যেটা আপনার বৈধতা দিবে, আর কিছু না। তো যে কথাটা সালে ভাই বলেছেন যে ভোটার আইডি কার্ড থাকলে, ভোটার আইডি কার্ডে আপনার একটা সনদ, আপনাকে আপনার সার্টিফিকেট, আপনি যেটা দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো পাসপোর্টটা এরকম, আপনি বিদেশ যেতে পারবেন। আপনি বাংলাদেশে অনেক কিছু বলেন না, যে আপনি যদি ভোটার আইডি কার্ড না থাকে আর 17 বছরের নিচে পাসপোর্ট থাকলেই হবে, পাসপোর্ট না থাকলে বার্থ সার্টিফিকেট থাকলেই হবে। তো পাসপোর্টটাকে বাংলাদেশের আলোকে এটাকে বিরাট বড় করে দেখা হচ্ছে। আপনি বলেন মামলা মোকদ্দমার সঙ্গে পাসপোর্টের সম্পর্কটা কি? মামলা মোকদ্দমা থাকলে সে মার্ডার কেসের আসামি হতে পারে, তাতে পাসপোর্ট দেওয়ার অসুবিধাটা কোথায়? আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক থাকলে, থাকার না থাকার সঙ্গে পাসপোর্টের সম্পর্কটা কি? পাসপোর্টে আপনার উপর যদি নিষেধাজ্ঞা থাকে, আপনি দেশ ছাড়তে পারবেন না, তাহলে আপনার পাসপোর্টের উপর, নাম্বারের উপর নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু পাসপোর্ট করতে অসুবিধা থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, আপনার উপর নিষেধাজ্ঞা থাকলে ধরলাম আপনি পাসপোর্টও করতে পারলেন না, কিন্তু আর বাকি সবাই কিন্তু পাসপোর্ট করতে পারবে। যে কথাটা বলা বেশি জরুরি, যেটা বলা হয় নাই, সেটা পাসপোর্টের সমস্যাটা হলো বাংলাদেশে যেমন ধরেন রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গারা অনেকের সাথে মিশে গেছে, তারা বাংলাদেশে যে কোনো কারো নাম দিয়ে বাবা মা বানিয়ে তারা পাসপোর্ট বানাচ্ছে, তারা বিদেশে যাচ্ছে ওই পাসপোর্ট নিয়ে, বিদেশে চাকরি করার জন্য যাচ্ছে, চাকরি করলে আমাদের লস না, লাভই। কিন্তু তারা ওখানে গিয়ে আরেকটা দেশের কালচারে সে বড় হয়েছে, তার মতো সে অপরাধ করবে, অপরাধ করে বাংলাদেশে বদনাম হচ্ছে, হ্যাঁ, টাকাটা আর অন্য দেশে চলে যাচ্ছে, তার আরও আত্মীয় স্বজন যেখানে আছে। তো এইটা সমস্যা হয়। এছাড়া তো আপনার পাসপোর্ট করার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর এই যে পুলিশি ভেরিফিকেশন, আপনার যদি ওই যে কথাটা বললেন উনি, ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে তো ভেরিফিকেশনের দরকার নাই। আপনার যদি গুড়ায় গলত থাকে, আপনি যদি বাংলাদেশের নাগরিক না হন, তাহলে তো আপনি পাসপোর্ট করতে পারলেন না। নাগরিকই যখন হলেন, সেখানেও কিন্তু একটা ভেরিফিকেশন থাকে, তাহলে আপনার পাসপোর্ট করার অসুবিধাটা কোথায়? তো এই যে নাগরিকটা বানায় দিচ্ছে অনেক রোহিঙ্গাদের, তখন কিন্তু সমস্যা হচ্ছে না। কিন্তু পাসপোর্ট করতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষকে যে সমস্যা করছে, এটা কারোর জন্য পকেট ভারী হচ্ছে, কিন্তু মানুষের ভোগান্তির কোনো শেষ থাকছে না। এই যে আপনার এই আমার গ্রামের বাড়ি দেওয়া আছে এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানায়ও পুলিশ আসতে পারে, স্থায়ী ঠিকানায় তো বাধ্যতামূলক মাস্ট যায়। তো এইখানে গেলে ওইখানে আমি যদি না থাকি, আশেপাশের প্রতিবেশীদের পুলিশ উল্টাপাল্টা দুই একটা জিজ্ঞেস করলে হয়তো অনেকে চিনলো না, এই তো তার না, এর তো চিনলো না, কিছু না, বা পয়সা পাইলো না, হ্যাঁ, যে যারা গেল তারা তাদের চা বিস্কিট খাওয়ার পয়সা পাইলো না, তখন তারা উল্টাপাল্টা রিপোর্টটা করে দেয়, তার পাসপোর্ট দিতে বিঘ্নিত করে। অথচ এই পাসপোর্টটাকে কেন্দ্র করে দেখা গেল বাংলাদেশ রেমিটেন্সের দেশ, আমার প্রবাসী ভাইরা অনেক কষ্টে আমাদের পয়সা পাঠায়, এই পাসপোর্টটাকে কেন্দ্র করে কিন্তু সে বিদেশ যায়। তাদের উপরে কিন্তু ভোগান্তি বেশি, আমি আর আপনার উপর কিন্তু ভোগান্তি বেশি না। কিংবা আমি আর আপনি 1000 টাকা দিলে, 1500 টাকা দিলে তেমন সমস্যা হবে না, কিন্তু ওই লোকটা, ছেলেটা যে কিনা পাসপোর্ট করতে 6000-7000 টাকা লাগে, এটা গুনতেই তার অসুবিধা চরম মাত্রা, তার সঙ্গে আরও 1000 টাকা 1500 টাকা যখন সে গুনে,
এবং যখনই দরিদ্র শ্রেণীর কাছে যায় তখন তাদের রেটও বেড়ে যায়। মধ্যবিত্ত বা ধনীদের কাছে কিন্তু তার রেট থাকে না, যে বলতে পারে না আচ্ছা ঠিক আছে না দিলেও সমস্যা নেই, কিন্তু কিছু বলতে পারবে না। তো এই জায়গাটায় আমি মনে করি যে পাসপোর্টের এই সমস্যাটা, এই ভেরিফিকেশনটা তুলে দেওয়া আমার কাছে খারাপ মনে হয় নাই আমার কাছে। আপনার এই পুলিশ ভেরিফিকেশনের সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে এনআইডি বা বার্থ সার্টিফিকেট যেটি আপনি বললেন, সেই ক্ষেত্রে যদি পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন না হয় তাহলে পাসপোর্টের জন্য আলাদাভাবে কেন দরকার? তবে একটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে গেল 15 বছর বা 16 বছরে পুলিশ ভেরিফিকেশন কিন্তু আরও অনেক জায়গায় লাগে, বিশেষ করে সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন। এবং সেইখানে যে বাক্যটি আমি বলেছিলাম যে আপনি কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা, অর্থাৎ আমরা দেখেছি যে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রথম হয়েছে তারও কিন্তু হয়নি, এরকমের উদাহরণ দেখা গিয়েছে। আমি জানি না নীলুফার চৌধুরী মনি আপনি জানেন কিনা এই ধরনের উদাহরণ। এটা সাক্ষী আমি তো অনেকগুলো এই বাস্তবতার জায়গা থেকে আমি একটু খান মোহাম্মদ সালেকের কাছে জানতে চাই যে সেই পুলিশ ভেরিফিকেশনগুলোর কি আরেকটু কনসাইজ করা উচিত কিনা, আরেকটু সংস্কার করা উচিত কিনা? পুলিশ ভেরিফিকেশন অবশ্যই প্রয়োজন আছে হয়তো বা সেই সরকারি চাকরির ক্ষেত্রে, কিন্তু যে প্রশ্নগুলো থাকে, যে প্রশ্নগুলো করা হয় এবং সেখান থেকে যার চাকরি হওয়ার তাদের যে অবস্থান, সেই জায়গাটি জানতে চাই। এরপরে নীলুফার চৌধুরী মনি আমার মনে হয় তার কাছে এক্সাম্পল আছে, এক্সাম্পল শুনতে পারবো। জি আচ্ছা, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নীলুফার আপাও বলছিলেন যে এটার প্রয়োজনীয়তা আছে কি নেই, এটা নিয়ে আমি নীলুফার আপার সাথে একমত। আর রাজনৈতিক যে ব্যাপারটা, যে প্রশ্নটি আপনি ক্যাটাগরিক্যালি বললেন যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত কিনা, এখন একজন বিশেষ করে এটি চাকরির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এখন একজন মানুষ তো ছাত্র জীবনে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতেই পারে, এবং যখন সে চাকরিতে যায়, সরকারি চাকরির ক্ষেত্রে কতগুলো বিধিনিষেধ আছে রাজনীতি করার ব্যাপারে, সেগুলো তাকে মেনে চলতে হয়। কিন্তু আমি যেদিন চাকুরিতে যোগ দিলাম সেদিন থেকে কিন্তু আমি চাকরির যেসব বিধিমালা আছে সেটা আমাকে মেনে চলতে হবে, রাজনীতির ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আছে সেগুলো আমাকে মেনে চলতে হবে। কিন্তু আপনি যে গত 15-16 বছরের কথা যেটা বললেন, এই সময়ে এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে সরকার দলীয় সমর্থক হলে বা সরকার দলের সাথে যদি যুক্ত থেকেছে, তার কিন্তু পুলিশ ভেরিফিকেশনে কোনো নেগেটিভ কোনো রিপোর্ট তার পক্ষে যায়নি, তার জন্য যায়নি। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং যেহেতু আপনি যেভাবে বলেছেন যে আপনার এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমিও মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ এই পুলিশ ভেরিফিকেশনের কারণে, বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে অযথা বিলম্বিত হয় এবং সে বিলম্বে পায় পাসপোর্ট। আর আমি আরও একটু বলে নিই যে আজকে আপনি ন্যাশনাল আইডির কথাও বলেছেন, জন্ম নিবন্ধনের কথাও বলেছেন, এই দুটো ক্ষেত্রেও কিন্তু আপনার মানুষ একটু হয়রানির শিকার হয়, সেটাকেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন এই দুটোকেও আপনার সহজ করতে হবে। আমি মনে করি যে এই সিদ্ধান্তগুলো সময় উপযোগী এবং সঠিক সিদ্ধান্ত। জি, নীলুফা চৌধুরী মনি। দেখেন, এই যে যেটা বললো যে চাকরির ব্যাপারটা, আপনি যেটা বললেন চাকরির ব্যাপারটা, এটা আরও দুঃখজনক, হৃদয় বিদারক কোথাও কোথাও। আমি আমার একটা প্রমাণ দিই আমার নিজের জীবন থেকে। আমার ফার্স্ট কাজিনের সন্তান, তাকে আমি জীবনে এই পর্যন্ত 3 থেকে 4 দিন দেখেছি। রাস্তায় যদি ওরকম দেখা হতো আরও 2 বছর আগে, আমি হয়তো চিনতামও না। মানে গ্যাপ অনেকটাই হয়ে যায়, বুঝিনি তো আমরা দৌড়ের উপর থাকি রাজনীতি করে, যে 17টা বছর আমাদের জীবন থেকে গেছে, আমরা পারিবারিক ওই পরিবেশটাও পাইনি, অনেক ক্ষেত্রে আমাদের লুকিয়ে চড়িয়ে থাকতে হয়েছে। যাকে আমি দেখিই নাই এতদিন, সে আপনার আর্মিতে চাকরির আবেদন করেছে, সেইখানে চাকরির আবেদনে সে প্রথম দ্বিতীয় ওই পরীক্ষাগুলায় পাশ করেছে। সে যেখান থেকে, যে প্রতিষ্ঠান থেকে পড়লে তার ইজি হয়, সে ওইসব প্রতিষ্ঠানেই পড়ে ঢাকায়। তো সে যখন যখন ফাইনাল করবে, তখন যখন ভেরিফিকেশনে গেছে, আমার বাড়ি, আমার বাবার বাড়ি আর তার বাবার বাড়ি কিন্তু একই, তার দাদার বাড়ি আমার বাবার বাড়ি। ওখানে যে যখন পুলিশ দেখেছে যে এটা বিএনপির সাবেক এমপির বাড়ি, এই একটা কথার উপর কিন্তু তার আর চাকরি হয় নাই। এই যে একটা ছেলে তার স্বপ্ন নিয়ে বড় হলো,
ইন্টারমিডিয়েট পর্যন্ত সে ওই স্বপ্নটা নিয়ে পড়লো যে আমি লং কোর্সে বা শর্ট কোর্সে ভর্তি হব, আমি আর্মির অফিসার হব বা কিছু। তা সেই ছেলেটা শুধুমাত্র যাকে সে ভালো মতো চেনেও না, তার জন্য তাকে এত বড় সাফার করতে হলো। এটা কি অনেক বড় কষ্টের কথা না? তো এই যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের জীবনটা এইভাবে নষ্ট করে দিয়েছে বিগত সরকার। এমনও তো হতে পারে যে একজন ব্যক্তি সে আসলেই রাজনীতি করে না, আপনারটা না হয় একজন রাজনীতি করেন, কিন্তু এমনও স্টুডেন্ট নিশ্চয়ই আছে যিনি কখনো বিএনপিও করেনি, আওয়ামী লীগও করেনি, তারও কিন্তু হয়নি। হ্যাঁ, কারণ তারও হয়নি। তিনি কোনো একটি নির্দিষ্ট দল করেননি কেন? এই যে নির্দিষ্ট দল না করার জন্য হয়নি, আপনার মনে পড়ে যে নবম জাতীয় সংসদে আপনার স্বাস্থ্যমন্ত্রী ছিল কি রুহুল আমিন, আফম রুহুল হক। উনি সংসদে, হ্যাঁ সাতক্ষীরা থেকে, উনি সংসদে উনি ওপেন বললেন একদিন যে আমি বলেছি ছাত্রলীগের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে যে আপনারা অজু করে কোরআন শরীফ নিয়ে আপনারা টাকা খেলে নিজের দলের ছেলে মেয়েদের কাছ থেকে খাবেন, কিন্তু আপনারা ছাত্রলীগের বাইরে কাউকে চাকরি দিবেন না। নবমের পরে দশম গেছে, একাদশ গেছে, দ্বাদশ আপনার কিছুটা গেছে। এই যে তাদের যে ওপেন ডিক্লেয়ার দিয়ে যে অন্যায় কাজগুলো করা, তারপরে কিন্তু আর তাদের পিছনে ফিরে তাকাতে হয় না। হ্যাঁ, টাকা খেয়েছে তারা, কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে, যে কারণে আজকে প্রায় 13.5 লাখ মানে সরকারি কর্মচারীদের মধ্যে 10.5 লাখই হচ্ছে আওয়ামী নিয়োগকৃত। এবং এই প্রশাসন এখনো পর্যন্ত আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবেই কাজ করছে, যে কারণে এত কিছু এখনো এই দেশে আপনার ভালো কিছু হচ্ছে না। এবং তারা ওটার শস্যের মধ্যে ভূত থাকলে যা হয়। তো এই যে জায়গাগুলো আমাদেরকে কি পরিমাণ, আমাদেরকে আরও কত বছর আমাদেরকে এই পেইন দিবে, এই কষ্ট নিয়ে আমাদেরকে চলতে হবে। একটা আমলা কখনোই আমলা হিসেবে গড়ে উঠতে পারে না। আমরা তাদেরকে রাজনৈতিক তল্পিবাহক বানিয়েছি, আমলা হিসেবে গড়তে পারে নাই তাকে। তার সেই মেরুদণ্ডটাই হয় নাই, মেরুদণ্ডটা সোজা করা তো দূরের কথা, মেরুদণ্ডের জন্মই হয় নাই, সে এখনো আতুর ঘরে আছে একটা জায়গায়। আমি এখানে আরেকটু যুক্ত করতে চাই নীলুফার আপার সাথে। আপা যেটা বললেন যে ওনার কাজিনের একটা উদাহরণ দিলেন, কিন্তু চাকুরি ক্ষেত্রে দেখা গেছে যে প্রমোশনের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন হয়েছে, এবং পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে সে সরকারি দলের সাথে যুক্ত ছিল কিনা। যদি দেখা যায় যে তার ব্যাকগ্রাউন্ড হয়তো সরকারি দলের সাথে যুক্ত, তার শ্বশুরবাড়িতেও আবার ভেরিফিকেশন হয়েছে, এর শ্বশুরবাড়ির লোকজন কোন দলের সাথে যুক্ত, এভাবে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে। যে ইলেকশনে লাস্ট 2-3টা ইলেকশনে আপনার প্রিজাইডিং অফিসার দিবে, পুলিং অফিসার দিবে, সেইখানে আপনার পিওর আওয়ামী লীগ হতে হবে আমলাদেরকে। পিওর আওয়ামী লীগ হতে গেলে শ্বশুরবাড়ি বিএনপি হলে চলবে না, বা অন্য দল হলে চলবে না। দুই পরিবারের খবর নেওয়ার পরে যেটাকে তাদের মনে হয়েছে পিওর, তাদেরকেই শুধুমাত্র প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে গেল। এর বাইরে এর মধ্যেও 2-1টা আওয়ামী লীগেরও বিবেক সম্পন্ন, লাখে একটা কোটিতে একটা, একজন রাজশাহীর আপনার একাদশ ইলেকশনে সে বলছিল 18 নির্বাচনের পরে লিখছিল তার ফেসবুকে যে এটা তার বিবেক বিরুদ্ধ, মানে যেভাবে ইলেকশনটা হয়েছে রাতের অন্ধকারে বাধ্যতামূলক করেছে। উনি লিখার পরে ওনার 3 দিন পরে আপনার পদ্মা নদীতে ওনার লাশ ভেসে থাকতে দেখা গেছে, ফুলা ফাঁপা লাশ 3 দিন পর। এই লিখার, এছাড়া তার কোনো শত্রু ছিল না, এই লিখাটাই তার শত্রু পরিণত হয়েছিল। তো এই যে যাতে এইভাবে কণ্ঠরোধ করা হয়েছে, যাতে ফিউচারে আর কোনো অফিসার এই মানে পদলোহন করতে না পারে, তাদের চোখে এই ভুলটা। আচ্ছা, আপনারা যে বিষয়টি আলোচনায় নিয়ে আসলেন, সেই ধরনের আরেকটি বাক্য আমরা বলি, সেটি হলো যে আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে তফসিলের পরে যে ডিসি নিয়োগ হবে, ডিসিদেরকে দেখা হবে যে তারা কতটা নিরপেক্ষ। অর্থাৎ আপনারা যে আলোচনা করছিলেন সেই আলোচনায় সাথে এটার যোগসূত্র আছে কিনা সেটি আমরা খুঁজব বিরতির পরে। তো
দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে প্রশ্ন রাখতে পারেন আমাদের আজকের বিষয় নির্বাচনে ডিসিদের ভূমিকা ও অন্যান্য। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সরাসরি আমাদের বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। যেটি বলছিলাম, খান মোহাম্মদ সালেক, নীলুফার চৌধুরী মনি, আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনায় যে বিষয়টি এনেছিলাম, আপনারা এনেছিলেন যে একজন কর্মকর্তার প্রমোশনও এই পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে হয়। আজকে একজন নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে নির্বাচনে যে ডিসিদেরকে দেয়া হবে বিভিন্ন জেলায়, সেই ডিসিদের নিরপেক্ষতা নিশ্চিত করবেন তারা। এই যে নিরপেক্ষতা নিশ্চিত করা, এই বিষয়টি কিন্তু খুবই আপেক্ষিক একটি বিষয়। একটি লোক কখন নিরপেক্ষ নয়, এটি যেমন আপেক্ষিক, তেমনি এটিও এক ধরনের আপেক্ষিক যে আপনাকে এই দলই করতে হবে, না হলে আপনি ডিসি হবেন না। এই জায়গাটার থেকে কিভাবে উত্তরণ ঘটবে? আমি এখানে একটু বলি যে আমি এর আগেও নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় বলেছিলাম যে নির্বাচন কমিশন স্বাধীন, শক্তিশালী, এটা সবসময় তারা দাবি করে এবং সরকারে যারা থাকে তারাও বলেন যে নির্বাচন কমিশন স্বাধীন এবং তারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবেন। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন কমিশন কিন্তু আগারগাঁয়ে তারা যথেষ্ট শক্তিশালী, কিন্তু একটা জেলায় নির্বাচনের রিটার্নিং অফিসার হচ্ছেন ডিসি, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন ইউএনও, আর ওই প্রত্যেক জেলায় কিন্তু একজন করে জেলা নির্বাচন কর্মকর্তা থাকেন। তিনি তার ব্যক্তিত্ব অনুযায়ী ভূমিকা পালন করেন। কেউ ডিসির পিএস হিসেবে কাজ করেন পুরো নির্বাচনে, কেউ ডিসির পিআরও হিসেবে কাজ করেন, মানে আবার কেউ নির্বাচন কর্মকর্তা হিসেবে কাজ করেন। যার যার ব্যক্তিত্বের উপর নির্ভর করে যে কে কতটা ভূমিকা রাখতে পারেন। কিন্তু মূলত নির্বাচনটা পরিচালিত হয় প্রশাসন দ্বারাই, কারণ পুরো জিনিসটাই থাকে ডিসির হাতে এবং ডিসির নিয়ন্ত্রণে ওই জেলার সকল কর্মকর্তা কর্মচারী তার নিয়ন্ত্রণে থাকেন, এমনকি প্রিজাইডিং অফিসার যারা তারাও তার নিয়ন্ত্রণেই থাকেন। তো এইখানে আপনি যেটা বললেন আমিও আপনার সাথে একমত, এটা একটা আপেক্ষিক যে উনি কতটা নিরপেক্ষ। তবে আপনার বিভিন্ন সময়ে কিন্তু দেখা গেছে যে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কিন্তু ডিসি পদায়ন হয়েছে, পরিবর্তন হয়েছে, এক ডিসিকে এক জেলার থেকে আরেক জেলায় স্থানান্তর করা হয়েছে, এগুলো কিন্তু হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার এই আনোয়ারুল ইসলাম চৌধুরী যেটা বলেছেন নির্বাচন কমিশনার, যে কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসার হবেন জেলা কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা। আমি মনে করি যে কিছু ক্ষেত্রে না, সব জায়গায় যদি আমরা জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করতে পারি, আমার মনে হয় সেটাই হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নির্বাচন পরিচালনার জন্য সবচেয়ে বড় পদক্ষেপ। এবং নির্বাচন কমিশন আগারগাঁয়ে যদি নিরপেক্ষ হয় তাহলে তার অধীনে 64 জেলার 64 জন নির্বাচন কর্মকর্তা নিরপেক্ষ হতে বাধ্য। নীলুফার চৌধুরী মনি, জি বলেন। যে কথাটি বলছিলেন যে ডিসির নিরপেক্ষতাটা আসলে কিভাবে নির্ণয় করা যায় একটি বিষয়। আর যে আলোচনাটি আমরা এর আগে করছিলাম যে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সরকার দলীয় কিনা, আপনি সরকার দলের প্রতি আপনার আনুগত্য আছে কিনা সেটি নির্ধারণ করা হচ্ছে। এবং সবচেয়ে বড় যে দুটি অভিযোগ গেল নির্বাচনগুলোতে ছিল, যদি 14টার কথা বাদও দিই, 18 এবং 24-এ তো পুরোপুরি ছিল যে ডিসিএসপিরা নির্বাচন করেছেন। একটি রাতের ভোটের নির্বাচন সবাই বলে আর কি, আর আরেকটি বলা হয় হলো ডামি নির্বাচন। হ্যাঁ, এই দুটোতে এখন ডিসিএসপির নিরপেক্ষতা কিভাবে নির্ণয় করা সম্ভব? দেখেন, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সরিষার ভিতর ভূত থাকলে আপনি ভূত তাড়াবেন কি দিয়ে? এটা হচ্ছে ওরকম অনেকটা। ডিসিএসপি একদম পলিটিক্যাল একটা পদ, কারণ অনেক জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব থাকে, কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু ডিসি হতে পারে না। ডিসি ওই 64টা জেলার 64 জন হবে এবং যার যত তদবির আছে ওই ডিসিএসপি তারাই হবে। তো এই পদটা যেহেতু পলিটিক্যাল পদ এবং পলিটিক্যাল একটা দল 15.5 বছর স্বৈরাজ শাসক চালিয়ে গেছে এবং তারা যেভাবে চেয়েছে ঠিক সেইভাবেই তারা ফিডব্যাক দিয়েছে। এই যে তাদের ফিডব্যাক বরং কোথাও কোথাও বেশি দিয়েছে। যেমন ধরেন আমি আপনাকে বলি
স্বৈরশাসক শেখ হাসিনা সে 18 নির্বাচনে সে কথা দিয়েছিল সে কিছুটা নিরপেক্ষ করবে বা এরকম শোনা কথা ছিল যে এতটা সিট দিবে বিএনপিকে বা এতটা সে রাখবে না। শেষে দেখা গেল যে 97-8% সিট সে নিজেই পেয়েছে। এটার কারণ 97-8 এই জন্য বললাম, জাতীয় পার্টি তো তার অ্যালায়েন্সের একটা অংশ, যেখানে যেখানে জাতীয় পার্টিকে সিট দিয়েছে সেখানে তার দলেরা কেউ ইলেকশন করে নাই। সো এই জন্য আমি বললাম, তো বিএনপিকে 5-6টা সিট দিল। এটা কিন্তু পরে আমরা এরকম শুনলাম যে যখন সবাই 2 নাম্বারই করছে তখন ডিসিএসপি মনে করছে আরে আমি কেন পিছিয়ে থাকবো, আমার এখানে যদি ফেল করে, যদি বিএনপির প্রার্থী পাশ করে যায় তাহলে তো আমারে বান্দরবন যেতে হবে, আমারে খাগড়াছড়ি যেতে হবে, আমারে বাধ্যতামূলক অবসর নিতে হবে ইত্যাদি ইত্যাদি। কারণ ওই স্থানীয় এমপি তো তাকে ভয়ের উপর রেখেছে। তো এই যে তারা বেশি করে ফেলেছে, এটা তাদের কাছে একবারও এতগুলো খারাপ কাজ কখনোই তাদের কাছে খারাপ মনে হয় নাই। আর আপনি যে কথাটা বললেন যে এখানে নিরপেক্ষ ডিসিরাই নির্বাচনের দায়িত্ব পাবেন, যেটা বলেছেন ইসি, নিরপেক্ষ কিভাবে উনি বুঝবেন? এইখানে কি আপনার যার কাছে ক্ষমতা বেশি এই মুহূর্তে মনে করে ছাত্ররা যেখানে যায় লাল গালিচা সম্বর্ধনা তাদেরকে দিচ্ছে তারা প্রশাসন, তো এটার নাম কি নিরপেক্ষ হবে? না বিএনপিকে সহযোগিতা করছে এটার নাম নিরপেক্ষ হবে? না জামাত ইসলামীকে ওভার সহযোগিতা করছে ওভার? আমি এই জন্য বললাম যে ওই সমন্বয়ের ছাত্ররাও তাদের লোক এবং জামাত ইসলামী ম্যাক্সিমাম ডিসি দখল করে ফেলছে, তো তাদেরকে ডাবল দিচ্ছে, আপনার লাল গালিচা দিচ্ছে, তাতে কি হচ্ছে? তাতে কোনটাকে আমি নিরপেক্ষ বলবো? এই নিরপেক্ষতার আপনার ডেফিনেশনটা আমার খুব জানা দরকার। কারণ আমরা যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে ডেফিনিশন পাই, যখন যে সরকার থাকে তার মতো ডেফিনিশন, বর্তমান ডেফিনিশনটা কি হবে? আপনাকে যদি বলি, যেমন ধরেন ইলেকশনটা কবে হচ্ছে এটাও তো একটা কথা। কারণ আপনি এখানে ডিসিরাই নির্বাচনের দায়িত্ব পাবেন, এটা নির্বাচনকালীনের কথা বলছে। অথচ গত 15ই ফেব্রুয়ারি মানে গতকালকে প্রধান আপনার উপদেষ্টা চিফ অ্যাডভাইজার বলেছেন যে কমিশনারের মিটিংয়ে এই যে ঐক্যমত্যের মিটিংয়ের সঙ্গে এটা ফার্স্ট বলেছেন উনি যে 6 মাস পর দ্বিতীয় পর্বে আমরা উপনীত হয়েছি। তার মানে কি পর্বটা এখানে কয়টা পর্ব থাকবে? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। 6 মাস পরে যদি উনি দ্বিতীয় পর্বে যায় তাহলে তার পর্ব কয়টা এটা কিন্তু আমরা এখনো জানি না। উনি যেভাবে কথা বলেছে, আবার ধরেন এটা বলেছে যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার বিষয়ে দলগুলোকে সিদ্ধান্ত নিতে। সংস্কার বিষয়ে নিতে গিয়ে কি আপনার মনে হয় না যে এইখানে একটা ডিকশনারি কাজ উনি করে ফেলেছেন? এটা তো ঐক্যমত্য হওয়ার কথা না, এটা হবেও না। তাতে কি হবে? কেউ বলবে এখন, কেউ বলবে একটু পরে, কেউ বলবে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলবে আগে নির্বাচন পরে সংস্কার, কেউ বলবে আপনার যে সংস্কার নির্বাচন কিছুই না, আমরা আরো কিছু সময় চাচ্ছি, আগে স্থানীয় সরকার করতে চাই। এই যে বলা শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে আপনি সরকারের মধ্যেই তো সমস্যা, আপনি নির্বাচনের এইখানে মোয়া ঝুলিয়ে রাখছে, ওইদিকে আবার আপনার আরেক রকম ষড়যন্ত্র বা অপরাজনীতি হচ্ছে। এই অপরাজনীতিগুলো আমরা কিভাবে বিশ্লেষণ করব, কিভাবে আমরা তর্জমা করব এবং কিভাবে আমরা স্টাডি করব? কারণ এই ধাপটা আমাদেরও ধাপটাই কিন্তু আমরা কিন্তু এই পড়ালেখার সঙ্গে আমরা পরিচিত না। কারণ তত্ত্বাবধায়ক সরকার ছিল, এর আগে আপনার ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল না, এরকম ছিল না, কেয়ারটেকার ছিল, ইন্ট্রিম ছিল না। ইন্ট্রিমের অর্থটা কি, ইন্ট্রিমের শানে নজুল কি, ইন্ট্রিমের ডেফিনেশন কি, এটা দ্বিতীয় ধাপ যখন বলছে তখন আমাদের একটু আমরা ধাক্কা খেয়েছি। এই আলোচনায় খান মোহাম্মদ সালেহকে একটু এখানে সংযুক্ত করতে চাই যে আসলে উনি কি জানতে চাচ্ছেন, মানে কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন। আমরা এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি কথা বলেছেন যে এখন স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সময়ে আপনি টকশোতে আপনার যে কোনো মতামত জানাতে পারেন, এমন হতে পারে। এখন ঠিক সরকার সম্পর্কে নীলুফার মনির অবস্থানটা কি আপনি একটু ক্লিয়ার করবেন কিনা দর্শকের বোঝার জন্য? আমি নিজেও একটু কনফিউজ যে উনি আসলে কি বলতে চেয়েছেন। আচ্ছা, এটা আমিও আসলে উনি যা বলতে চেয়েছেন এটা উনি
ভালো বুঝবেন। তো আমি যে গতকালকে এই আলোচনাগুলোতে আমি আপনাদের প্রশ্নটা ছেড়ে দিলাম আপনাদের মাধ্যমে জাতিকে। জি, আচ্ছা এখন এই, তিনি বলছেন যে ছাত্ররা জামাতরা ওভার সুবিধা পাচ্ছে কিনা, অতিরিক্ত সুবিধা পাচ্ছে কিনা, তারা ডিসিদেরকে দখল করেছে কিনা, সেই জায়গা থেকে ডিসির পদগুলো আগামী নির্বাচনে না এটা তো আরেকটি বিষয় যোগ করে যে আজকে কিছুক্ষণ আগে কিন্তু সার্জিস আলম এই কথাটাও বলেছেন যে আগামী নির্বাচনে যদি কোনো ধরনের প্রভাব বিস্তার করা হয় তাহলে সেই সব কেন্দ্রে তারা নতুন বিপ্লব ঘটাবে। নতুন বিপ্লব ঘটাবেন, যে আমি তার কথা শুনেছি। এখন বিষয়টা হলো যে ওই আমাদের শফিকুল আলম সাহেব যে কথাটি বলেছেন যে সাংবাদিকতার কি গুরুত্বপূর্ণ একটা সময়, সাংবাদিকতার স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে। এক্ষেত্রে আমি একটা কথা বলি যে আপনার আমরা যেহেতু অনেক দিন যাবৎ সাংবাদিকতা করছি এবং আপনি টকশো পরিচালনা করছেন, আমরাও অনেক টকশো করেছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা সময়ে কিন্তু গেস্ট কাদেরকে আনা যাবে কাদেরকে আনা যাবে না এটাও কিন্তু নির্ধারণ করে দেয়া হতো এবং এর ব্যতিক্রম কিছু হলে কিন্তু একটা তোলপাড় শুরু হয়ে যেত। এই অভিজ্ঞতাও কিন্তু আমাদের আছে। তবে সাংবাদিকতার ক্ষেত্রে যে বিষয়টা আমি লক্ষ্য করছি যে আমি যেহেতু স্বৈরাচারী শাসন আমলে পরবর্তীতে তিনি গণতন্ত্রের বন্ধু হয়েছেন, এরশাদের সময় থেকে আমি যেহেতু সাংবাদিকতা শুরু করেছি, তখন কিন্তু আমরা গণতন্ত্রের বন্ধু কে হয়েছিলেন? আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, গণতন্ত্র যাকে হলো আমরা যাকে স্বৈরাচার বলে 9 বছর যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তাকেই তো একসময় আমরা বলেছি যে গণতন্ত্রের বন্ধু, এবং শাসক দলরাই এই আখ্যা তাকে দিয়েছে। তো সেই সময় কিন্তু আমরা কৌশলে অনেক কিছুই লিখতাম, খুব কৌশলে। আপনার যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, একবার আপনার মনে আছে কি না, একবার ঢাকায় আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতে ইসলামের 3টে বিরাট বিরাট সমাবেশ হয়েছিল। আওয়ামী লীগ ছিল তখন 15 দলীয় জোট, বিএনপির ছিল 7 দলীয় জোট এবং জামাতে ইসলামে। সেই সমাবেশ জোটের রূপরেখা, যেটি 90-এর গণঅভ্যুত্থানে রূপরেখা তো পরে আসলো, এদের পাশাপাশি বামপন্থী 5টা দলেরও একটা জোট ছিল। তো এই 3টা মানে 2টো জোট এবং জামাতে ইসলামের বিশাল সমাবেশ হয়েছিল ঢাকায়। তো সামরিক সরকার তখন বলেছিল যে এই নিউজ প্রচার করা যাবে না। তারপর দিন কিন্তু বাংলাদেশে কোনো পত্রিকা বের হয়নি। তারপরে সেই নির্দেশনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সামরিক সরকার, এবং পরদিন কিন্তু ওই সংবাদ লিড স্টোরি করে পরের দিন পত্রিকা বেরিয়েছে। কাজে এই জিনিসগুলো কিন্তু তখন হয়েছে। কিন্তু আমরা গত 15 বছরে, বিশেষ করে গত 11 বছরে, আমি 11 বছর বলছি এই কারণে, 11 বছরে আমাদের বিগত সরকারের যে ফ্যাসিবাদী চরিত্র, সেই চরিত্রটা প্রকট আকার ধারণ করেছিল। তো গত 11 বছরে কিন্তু এইরকম মানে আমাদের ধর্মঘটে যাওয়ার মতো অবস্থা আমাদের বাংলাদেশে ছিল না। এই জন্যে আমি বলছি যে এই স্বাধীন সাংবাদিকতার যে কথাটা উনি বলেছেন, হ্যাঁ এখন চলছে, কিন্তু আগামীতে আমরা কতটা পারবো এবং পরবর্তীতে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের অধীনে আমরা কতটা পারবো, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা সংশয় থেকেই যায়। জি, নীলফার চৌধুরী মনি, খুব সংক্ষেপে যদি বলেন 30 সেকেন্ড, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, প্রেস সচিবের এই মন্তব্য। এর আগে আমি বলি যে আমরা গেল কয়েকদিন যাবতই দেখেছি যে প্রেস সচিবের কিন্তু দারুণ সমালোচনা ঘটছে। প্রথমে দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী একটি ডাস্টবিন, সেই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি ডাস্টবিন করা হয়েছিল, বিকৃত ছবি এবং এক ধরনের ছবি দিয়ে সেই ছবির সেটাতেও সব প্রেস সচিব বেশ সমালোচিত হলেন। গত 2-1 দিনের মধ্যেও দেখলাম আপনার দলের 2-1 জন নেতাও খুব সমালোচনা করছেন যে প্রেস সচিবের। এই যে প্রেস সচিবেরও সমালোচনা করা যায়, স্বাধীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সময়, এই দুটোর সাথে কোনো যোগসাজশ আছে? দেখেন, এইটা কিছুটা দিক তো আমি বলবো যে কিছুটা স্বাধীনতা পাচ্ছেন, কিন্তু সাংবাদিকরা কি প্রকৃতই সেই স্বাধীনতা পাচ্ছে? এখনো তো অনেক কিছু তারা ছাপতে পারে না, অনেক কিছু লিখতে পারে না, অনেক কিছু চাইলেই বলতে পারে না। আমি এই কথাটা বলতে চাই। আমি নিশ্চয়ই আমি যা বলছি আপনি বুঝতে পারছেন। তবে
হ্যাঁ কিছুটা তো হয়েছেই, কিছুটা হয়েছে। তবে এইটাও সাথে বলি, আমাদের অনেক এম্বার্গো ছিল 15.5 বছর। আপনি যদি আমাদের কথা বলতে দেওয়া হতো না আপনাদের সঙ্গে, আপনারাও চুপ করে থাকতেন, নীরব হয়ে থাকতেন, কিন্তু আমরা চেষ্টা করতাম বলতে। আমাদের কিন্তু মুখটাও বন্ধ রাখতে পারতো না, আমরা চেষ্টা করতাম। আমরা এটার জন্য অনেক নাজেহাল হতাম, কিন্তু তারপরে আমরা চেষ্টা করতাম। আজকে যদি আপনি বলেন, আজকেও অনেকখানে অনেক জায়গায় এম্বার্গো কিন্তু ঠিকই আছে। আমার কথা হলো বৈষম্য দিয়ে আমাদের শুরু হয়েছে। তো বৈষম্যের জন্য যদি বিগত ফ্যাসিস্ট সরকার বৈষম্য করেছে, এটা এভরিবডি নোজ। সেটার জন্য যদি আমরা বৈষম্যের আন্দোলন করে যদি বৈষম্যের মাধ্যমে যদি ফ্যাসিস্টকে হটাতে পারি, তাহলে এখন যা হচ্ছে বৈষম্য বিরোধীর মাধ্যমে এখন যা হচ্ছে সেটাও এক ধরনের বৈষম্য। এই বৈষম্যটা আমরা আশা করি না। এটা কিন্তু ফ্যাসিস্ট কিন্তু আপনি ধরেন নবম জাতীয় সংসদ, দশম জাতীয় সংসদ, একাদশ জাতীয় সংসদ এবং দ্বাদশ জাতীয় সংসদ, নবমের প্রথম দিনই কিন্তু সে এরকম স্বৈরাচার হয় নাই। তাকে কিন্তু ধীরে ধীরে হয়েছে, ধীরে ধীরে সুযোগ করে দিয়েছে অনেকেই। তো আজকে যারা বৈষম্য, ওই আমার এক নেতা বলছেন, গয়েশ্বরচন্দ্র রায় বাবু বলতেন যে ঘুষ 1 ফুটাও হারাম, পেট ভরে খাইলেও হারাম। আমি ওই নীতিটা আমি বিশ্বাস করি। এবং এই যে 1 ফুটাও হারাম, তো এখন যে এটা কোনো টেলিভিশন আছে সেখানে বৈষম্য বিরোধীদের মাস্ট নিতে হয়। তাদের না নিলে তারা টেলিভিশনটা মনে হয় যে তারা এত ভয় থাকে যে তাদের বোধহয় টিভি ভবনটা গুড়িয়ে দিবে। ছোট্ট একটি বিরতিতে যাব, আপনার এই আলোচনায় আবারও যুক্ত হব। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমি যে কথাটি বলছিলেন নীলুফার চৌধুরী মনি, যে এখনো কোনো টেলিভিশনে বৈষম্য বিরোধীদের উপস্থিতি নিশ্চিত করতে হয়। শুধু তাই না, আমি একটা টেলিভিশনের কথা বলি, যে 21শে টেলিভিশনের যে উপস্থাপক আপনার পান্না ভাই, সে একটা ইউটিউব করে, সেই ইউটিউবটা বন্ধ করার জন্য তাকে এত বেশি চাপ দেওয়া হয়েছিল যে সে চাকরিটাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে এবং তার প্রোগ্রামটা 21শে চ্যানেলের সেটাও বন্ধ হয়ে গেছে। তো এই যে কারো উপর যে এই যে এম্বার্গোগুলো নেমে আসা, তাতে আমি কি বলবো? তাকে তো নিশ্চয়ই আমি বলতে পারি না যে সবার জন্য সমান আপনার, অথচ এই 21শে টিভি কিন্তু আপনার আওয়ামী লীগের রুশানুল্লাহ চরমভাবে মানে নির্বাসিত ছিল, মালিকানা চেঞ্জ ছিল, সেটা দখল করে নেওয়া হয়েছে, নিলাম ডেকে নেওয়া হয়েছে। এত কিছুর পরে প্রত্যেকটা সময় শুধু তাদেরকে ছাড় দিতে হলো। আপনার এখানে একটা টিভিতে বসে, আমি আরেকটা টিভির কথা বললাম জাস্ট এক্সাম্পল হিসেবে, আর কিছুই না। আরও অনেকগুলো টেলিভিশন এরকম আছে যে তাদের বিশেষ লোক নেওয়া ছাড়া তারা চিন্তাই করতে পারে না। তাদের শুনেছি যে তাদের স্টাফদেরকে আপনার চোতা ধরায় দেওয়া হয়েছে যে এদেরকে বাদ দিতে হবে। অনেকে বাধ্যতামূলক বাদ দিয়েছে। এই যে আমরা এই রকমেরই আরেকটি আলোচনা করতে চাই, যে আজকে বিকেলে অর্থাৎ রোববার বিকেলে বৈঠক হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ দিবসের আয়োজনটা করে, সেই বৈঠক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উদযাপন কমিটি, এবং সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীর উপস্থিতির কথা উল্লেখ করে সেখান থেকে ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সভাকক্ষ ত্যাগ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি যিনি গণেশচন্দ্র রায় সেখানে বলেন যে উপস্থিত সকল সংগঠনের আপত্তিতে আজকের সভাটি শুরুই হয়নি, তাই বর্জনের প্রশ্নই ওঠে না। এই যে ছাত্র শিবিরের উপস্থিতি তারা নিচ্ছেন না, অন্য নেতাকর্মীরা এই বৈঠক ছেড়ে চলে গেলেন, এই জায়গাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? নীলুফার চৌধুরী মনিকে দিয়ে শেষ করবো, আগে খান মোহাম্মদ সালেক। আচ্ছা, আমি এর আগে একটু বলে নিই যে আমি গত সপ্তাহে আমার নিজ শহর টাঙ্গাইলে ছিলাম। তো ওইখানে পূর্ণিমা উৎসব করা হলো। সেই উৎসবে আমি যাব, তখন আমার এক বন্ধু আমাকে বলল যে যাব ওইখানে, কিন্তু ওইখানে নিশ্চিত না যে অনুষ্ঠানটা হতে পারবে কিনা। তো আমি ওকে বললাম যে তোমরা তো এগুলো অপপ্রচার চালাও। তখন বললো যে চলেন যাই দেখি। তারপরে আমরা গেলাম ওইখানে। তো অনুষ্ঠান চলছে, কোনো বাধা তৈরি হয়নি, কিন্তু ওই অনুষ্ঠানে টাঙ্গাইলের একজন সমন্বয়ক, এই জুলাই আগস্ট বিপ্লবের একজন সমন্বয়ক, ওই অনুষ্ঠানে ঘোষণা করলেন যে এইমাত্র আমাদের কাছে
খবর এলো যে মধুপুরে লালন লালন উৎসব চলছিল, কিন্তু একটি ইসলামী সংগঠনের আপত্তির কারণে সেটা পণ্ড হয়ে গেছে, সেই অনুষ্ঠানটা করতে পারেনি। এর মধ্যে ভালোবাসা দিবসে আমি আরও কয়েকটা, আমার টাঙ্গাইল জেলার মধ্যেই কয়েকটা ঘটনা বলি। অর্জুনা একটা গ্রাম আছে ভুয়াপুর উপজেলায়, সেখানে আপনার একটা অনুষ্ঠানে একটি বিশেষ মানে একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা বিশেষ একটা রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে এবং কার্ডে তার নাম ছাপানো হয়নি বলে সেই অনুষ্ঠান পণ্ড করে দেয়া হয়েছে। আরেকটা বিষয় যে ভুয়াপুরের এক জায়গায় আপনার ফুলের দোকানে ভালোবাসা দিবসে ফুলের দোকানে আক্রমণ হয়েছে, ফুল তছনছ করে ফেলেছে, যে কারণে পরদিন গোপালপুরে আরেকটা উপজেলা, সেখানে ঘুড়ি উৎসব হওয়ার কথা ছিল, তারা এই ঘুড়ি উৎসবটা করার সাহসী পাননি। তো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে। তখন আপনার এই সময়ে আজকে যে ঘটনাটা ঘটেছে, এটা আপনার কয়েকটি রাজনৈতিক দল যেমন ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এরা আপত্তি জানিয়েছে এবং তারা বর্জন করেছে শিবিরের উপস্থিতিতে। আমি বলছি না যে শিবির এই কর্মকাণ্ডগুলো করছে বা কোথাও বাধা সৃষ্টি করছে, সেটা বলছি না, কিন্তু এই খুব সংক্ষেপে উপস্থিতিটা নীলোফার চৌধুরী মনি, আমাদের সময় শেষ। দেখেন, এগুলো খুবই দুঃখজনক। ফুটবল, নারীরা যে ফুটবল খেলে বা নারীদেরকে হচ্ছে বাংলাদেশ কিন্তু খুব বেশি তাদেরকে সাপোর্ট দেয় নাই, মানে ফুটবল কমিটি বাফুফে থেকে শুরু করে কেউই না। তারপরও নারীরা কিন্তু বিরল সম্মান এনে দিয়েছে বাংলাদেশকে। সে নারীদের খেলাধুলা যখন পণ্ড করা এবং কক্সেস বাজারে কান ধরে উঠবস করা, নারীদেরকে চরমভাবে হেনস্থা করা, অপমান করা, এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে মোড় নিচ্ছে। আমরা তো এমন বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি, এমন বাংলাদেশ চাইনি যে আমার সন্তানদের জন্য, আমার কাছে নারী সন্তান পুরুষ সন্তান সবাই সমান, এই আমার নারী সন্তানদের জন্য আরেকটা বাংলাদেশের দরকার, এটা তো আমি চাই না। এখানে যদি আমরা একসাথে না থাকতে পারি, এটা আমাদের জন্য দুঃখজনক। এবং আপনি দেখেন যে একটা দল যে ৭১-এর যুদ্ধ, আমার কাছে ৭১ আমার জীবন, সেখানে আমার জন্মের সার্থকতা হচ্ছে ৭১, আর আমার পরবর্তী জীবনের সার্থকতা হচ্ছে স্বৈরাচার শাসককে বিতাড়িত করা। ৯০ বলেন বা ২৪ বলেন, আমি কোনোটাকেই ফেলে দিতে চাই না, কিন্তু ৭১কে তো অবশ্যই না। সেইখানে যখন আমি শুনি যে আমাদেরকে সেই ৭১-এর জন্য আমাদেরকে কোথাও কোথাও সরি বলতে হবে, এই কথাগুলো তো এমনি এমনি আসে না, কেউ না কেউ না বললে তো আসে না। এই জিনিসগুলোতে আমরা ভীষণভাবে আমরা দিশাহীন অবস্থায় আছি যে এইভাবে চলতে পারে না। নীলোফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। খান মোহাম্মদ সালেক, আপনাকেও ধন্যবাদ। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারের শেষ প্রান্তে আমরা এই যে ঘটনাগুলো, নারীদের ফুটবল খেলা নিয়ে যে গণ্ডগোল সহ অন্যান্য যে সকল অসাম্প্রদায়িক যেগুলো সার্বজনীন যে উৎসবগুলো আছে, সেই উৎসব পালনে যদি কোনো বাধা আসে, সেটি কারা করছে, নাকি জুলাই অভ্যুত্থানেরকে ব্যর্থ করার জন্য যারা সেই জুলাই অভ্যুত্থানের শত্রু ছিল, যেই গোষ্ঠী, তারা আছে কিনা এর পেছনে, সেটিও সরকারের খতিয়ে দেখা উচিত। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ার।